আজ রাত 10টায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা। হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান। স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ আলোচনা। গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রয়োজনে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ জানিয়েছেন কমিশন প্রধান। দেশে বিনিয়োগ আনতে বিদেশে প্রচার বাড়ানোর তাগিদ প্রধান উপদেষ্টার। চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কাজে লাগানোর পরামর্শ। গঠন হচ্ছে গণ অভ্যুত্থান অধিদপ্তর। ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু। গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন বলছেন সমন্বয়করা। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আজ রাত 10টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন তিনি। চিকিৎসা হবে স্বনামধন্য লন্ডন ক্লিনিকে। মাকে নিতে হিথ্রো বিমানবন্দরে উপস্থিত থাকবেন তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা দিয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় শেখ হাসিনার সরকার। প্রায় 1 বছর 2 মাস পর 2019 সালের 1 এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তা যেন হিতে বিপরীত হয়ে ওঠে তার জন্য। হেঁটে কারাগারে যাওয়া বেগম জিয়ার ভরসা হয়ে যায় হুইলচেয়ার। কেবল রাজনৈতিক প্রতিহিংসায় মামলা, কারাবাস ও গৃহবন্দী থেকে প্রায় 1 যুগ কেটেছে খালেদা জিয়ার। 79 বছর বয়সী এই রাজনীতিকের শারীরিক নানা অসুস্থতায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক, পরিবার ও রাজনৈতিক দলসহ নানা মহলে তোলা দাবিতে কোনো ভ্রুক্ষেপই করেননি শেখ হাসিনা। টানা গত 6 থেকে 7টি বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির অন্যতম দুশ্চিন্তা। নানা আন্দোলন সংগ্রামেও নিশ্চিত করা যায়নি তার বিদেশে চিকিৎসা। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর খালেদা জিয়ার বন্দি জীবনের অবসান হয়। সুযোগ মিলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার। সোমবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার লন্ডন যাত্রার সময়সূচি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসার দায়িত্বে থাকা অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। 2017 সালের পর দীর্ঘ 9 বছর পর মায়ের সাথে সাক্ষাৎ হবে ছেলে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তিনি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসার উপর নির্ভর করবে বেগম জিয়ার যুক্তরাষ্ট্রে যাওয়া লাগবে কিনা। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ওখানে ইনশাল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান, ওনার সহধর্মিনী ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত 9:15টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা। সভায় আজ মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা, সাংগঠনিক ও সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়। বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর সময় রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।
সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়। গুলশানের বাসা থেকে বিমানবন্দরে যাবার পথে রাস্তার দুধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে বিদায় জানাবেন। এ সময় রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের পরামর্শ দেয় বিএনপি। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার রাতে ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার রাত 8টায় গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হবেন বেগম খালেদা জিয়া। 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে 10টায় রয়্যাল কাতার আমিরি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি। দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দর থেকেই তাকে নিয়ে যাওয়া হবে লন্ডন হাসপাতালে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন এসএম ফয়েজ। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের নতুন সরকার দায়িত্ব নেয়ার পরেই আলোচনায় আসে শেখ হাসিনা সরকারের 16 বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গ। এরপরেই গঠন করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম তদন্ত কমিশন 15 বছরের গুমের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে। তাকেই নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নাম উঠে আসে কমিশনের প্রতিবেদনে। এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গুম হওয়া ব্যক্তি ও তার পরিবার, শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এসব মামলার অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধগুলো করেছেন, যারা এই দেশের জনগণকে এইভাবে নির্মম হত্যাযজ্ঞের মতো জায়গায় নিয়ে ফেলেছেন, যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে কিছু জানে না, তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে, এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। গ্রেপ্তারি পরোয়ানা জারিতে সন্তোষ প্রকাশ করেন গুম হওয়া পরিবারের সদস্যরা। গুমের যে বিভিন্ন ধরনগুলো ছিল, প্রত্যেকটা 2009 থেকে 2024 পর্যন্ত যতগুলা কেসকে একটা মোটা দাগে এনে আজকে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় যে 5ই আগস্টের পরে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় এখন আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। আজকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় আসতে পারছি, এটা আবু সাইদের জন্য। এটা আমাদের চরম প্রাপ্তি। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না, অ্যাকচুয়াল যে দোষী সেই বিচারের আওতায় আসবে। গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী 12 ফেব্রুয়ারি দিতে বলা হয়েছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতীয় হাইকমিশনকে অনুরোধ জানানো হবে। ফেরত আনা না গেলে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে। রাজধানীতে এক মত বিনিময় সভায় জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।
ফজলুর রহমান বলেন, যে কোনো মূল্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া হবে। বিডিআর হত্যাকাণ্ড কোনো মিউটিনি নয়, কনস্পিরেসি কিলিং অফ অফিসার বলে মন্তব্য তার। জানান, 2 মাস লাগবে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো তদন্ত শেষ করতে। 1 মাস বৈদেশিক বিষয়ের তদন্ত করা হবে। জানান, তদন্ত কমিশনের একজন সদস্যের ব্যাপারে শহীদ পরিবারের অনেকেই আপত্তি জানিয়েছেন। তবে কমিশন প্রধান ঠিক থাকলে তদন্তে কোনো সদস্য প্রভাবিত করতে পারবেন না বলে আশ্বস্ত করেন। 16 বছরে বিডিআর হত্যাকাণ্ডের অনেক প্রমাণ নষ্ট হয়ে গেছে। বিডিআর হত্যাকাণ্ডের পেছনে ভারত জড়িত, এটি শুধু বললেই হবে না, প্রমাণ লাগবে বলে মন্তব্য করেন ফজলুর রহমান। দেশের শিল্প খাতে আরো বিনিয়োগ আনতে বিদেশে প্রচারণা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কাজে সহযোগিতা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বেপচার 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন। বিদেশে বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের জড়িত করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরামর্শ দেন সরকার প্রধান। বেপচার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাংলাদেশে জুলাই আগস্টের অভ্যুত্থান এবং বারবার বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পরও বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। এরই মধ্যে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে 135 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব পাওয়ার কথা প্রধান উপদেষ্টাকে জানান বেপচার নির্বাহী চেয়ারম্যান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। কার্যক্রম শুরু হবে ফেব্রুয়ারি থেকেই, জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, জুলাই গণ অভ্যুত্থানে অধিদপ্তর গঠন করে আগামী সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে। এরই মধ্যে 637 কোটি 80 লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে শহীদ ও আহত পরিবারের মাঝে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতি শহীদ পরিবার 30 লাখ টাকা ও আহতদের দেওয়া হবে 2 থেকে 5 লাখ টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে এ পর্যন্ত জুলাই অভ্যুত্থানে শহীদ 826 জন ও আহত 11,000। যারা বাদ পড়েছে তারা আগামী 31 জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। $637 কোটি 80 লক্ষ টাকা একটা বাজেট অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে পর্যায়ক্রমে, এটা সিদ্ধান্ত হয়েছে। এখন আমরা জানুয়ারি মাসে এই 232 কোটি 60 লক্ষ টাকা শহীদ পরিবার ক্ষেত্রে, সেক্ষেত্রে 10 লক্ষ টাকা যেটা সঞ্চয়পত্র আকারে থাকবে। আহতদের ক্ষেত্রে আমরা এই 2 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ 50,000 এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে। এবং বাকি যেই টাকাটি 405 কোটি 20 লক্ষ টাকা, সেটা আগামী যেই 2025-26 অর্থ বছর জুলাই মাসে এই বাকি টাকাটা দেওয়া হবে। নতুন সংবিধান রচনায় গণপরিষদ নির্বাচনের বিষয়টি জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে দ্রুত ঘোষণাপত্র প্রণয়নের দাবিতে রাজধানীর বাংলা মোটর এলাকায় লিফটের বিতরণ কর্মসূচি থেকে আহ্বান জানানো হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলে, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য প্রয়োজন নতুন সংবিধান। গণতান্ত্রিকভাবে সংবিধান পুনর্লিখনের জন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন। এ সময় জুলাই ঘোষণাপত্রে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা সহ 7টি দাবি জানানো হয়। আগে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার, এরপর নির্বাচন, বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার বিকেলে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে তারা আরো বলেন, 71-এর মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে, একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। তার আগে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না। ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লেমেশন অফ জুলাইয়ের জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যের সমাবেশ হয়। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালাম সহ অন্যান্যরা। আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে,
সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। আমাদের এই বাংলাদেশ আর কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। সিন্ডিকেট যদি এক হাত পক্ষে আরেক হাতে যায়, এটা বলার জন্য আপনি সরকার হয় নাই, বরং এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। এখনো পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই। সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয়, আমরা দেখি পুলিশে কু করা হয়, আমরা দেখি আনসারের বিদ্রোহ হয়, আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন। এই ফরিদপুরবাসী যতদিন জেগে আছে, খুনি শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে ফিরবে না। বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে। সোমবার দুপুরে রাজধানী সূত্রাপুরে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপি সুযোগের অপেক্ষায় আছে। এমন বক্তব্য যারা দিচ্ছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা যেন কোনোভাবে নষ্ট না হয়, সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একটি বৃহৎ অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। আমরা 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে। আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি। অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। যুক্তরাষ্ট্র বা অন্য কারো ষড়যন্ত্রে নয়, বরং এদেশের মানুষের আকাঙ্ক্ষায় সরকার পরিবর্তন হয়েছে। বাংলাভিশনকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। আরো জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ। সোমবার বাংলাভিশন স্টুডিওতে এক সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যুতে কথা বলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। আওয়ামী লীগ সরকারের পতন নিয়েও কথা বলেন। এটা কোনো কনস্পিরেসি থিওরি নয়। অনেকে বলেন যে এটা যুক্তরাষ্ট্র করে দিয়েছে বা যুক্তরাষ্ট্র, আমি এটা মনে করি না। এটা বাংলাদেশের মানুষেরই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে। তবে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মিত্র একটা পেইজে অবস্থান করছিল বাংলাদেশের গণতন্ত্রহীনতার ক্ষেত্রে। আমি বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলছি, ইনক্লুডিং আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, দি ইউনাইটেড কিংডম অ্যান্ড অল আদার্স অ্যালাইজ অ্যান্ড পার্টনার্স। তারা একটা পেইজে ছিলেন যে যাতে বাংলাদেশে এইভাবে এটা চলতে পারে না। বাংলাদেশে একটা মানুষের সবসময় আপনি দেখবেন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ তারা বলেছে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায় যুক্তরাষ্ট্র এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি। আগামীর নির্বাচন ও জন আকাঙ্ক্ষার প্রসঙ্গ উঠে আসে তার আলোচনায়। নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে, সকল দেশ এবং রাষ্ট্র তাকে ওয়েলকাম করেছে, তার সঙ্গে কাজ করার জন্য তারা আগ্রহ ব্যক্ত করেছে। উনি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছেন, লাইন পড়ে গিয়েছিল সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা যে উনি ওনার সাথে দেখা করবার জন্য। প্রেসিডেন্ট সাইড লাইনে নর্মালি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনো বৈঠক হয় না, প্রেসিডেন্ট বাইডেন নিজে আগ্রহ ব্যক্ত করেছেন, তার সঙ্গে বৈঠক হয়েছে। এই সরকারের আমাদের সকলেরই ইচ্ছার প্রতিফলন এই সরকার। তো এই সরকারকে যদি আমরা অ্যাজ বেস্ট অ্যাজ উই ক্যান আমরা যদি সাপোর্ট করতে পারি নানা ক্ষেত্রে, আমি সাংবাদিকতা দিয়েও করতে পারি এবং করেছিও। এখন ধরেন সরকারের মেশিনারিজের সঙ্গে যুক্ত হয়ে আমি মানে গভর্নমেন্টের এবং প্রফেসর ইউনূস কিন্তু একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে যদি আমি ইনক্যাশ করতে পারি, এটা আমার জন্য মানে সবচেয়ে, এবং এখনই এটার মুখ্যম সুযোগ। তারপরে ধরেন এটা সেখানে এই
বাংলাদেশ যদি একটা স্টেবিলিটির দিকে যায়, সকলের অংশগ্রহণে একটি যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, যেটি আকাঙ্ক্ষায় দেশের মানুষের, নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথাও জানান এই কূটনীতিক। এটি একটা নতুন শুরু। যদি বাংলাদেশের সকল স্টেক হোল্ডার্স এটা যদি বুঝতে সক্ষম হন, তাহলে বাংলাদেশ একটি নতুন যাত্রায় উপনীত হবে এবং বাংলাদেশের গন্তব্য খুব মানে একটা সুনির্দিষ্ট গন্তব্য স্থাপিত হবে, যেখানে যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ ধারণ করে সেটা বাস্তবায়ন হবে। তবে এখানে অনেক ইফস অ্যান্ড বাটস আছে, সকলের সেখানে মিলে অগ্রসর হতে হবে। যে বাংলাদেশের খুব বেশি চাওয়া নাই, বাংলাদেশটা হবে গণতান্ত্রিক বাংলাদেশ। আপনার এবং আমার আমানতদারিতে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার হবে জনপ্রতিনিধিত্বশীল এবং মানুষের ভয়েসকে সে ইকো করবে অথবা রিপ্রেজেন্ট করবে। গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাভিশন সহ গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন তিনি। বাংলাভিশন চেষ্টা করেছে, আমি দেখেছি বাংলাভিশনের সীমাবদ্ধতা তো ছিলই এবং নানা ধরনের নির্যাতনের স্ট্রিম রুলারের প্রতিধ্বনি ছিল, মানে তারা অনেক ধরনের থ্রেট ছিল। তো এই থ্রেটের ভিতর দিয়েও বাংলাদেশের কোনো মিডিয়া চেষ্টা করেছে কাজ করতে, এর মধ্যে বাংলাভিশন একটি। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। গোয়েন্দা সংস্থা ডিবিতে আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সাদা পোশাকে কাউকে গ্রেফতারও করতে পারবে না ডিবি। এদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে বাদ পড়া ৩২১ জন সাব ইন্সপেক্টর প্রার্থী সচিবালয়ের সামনে অবস্থান নিলে তাদের পুনর্বহালের আশ্বাস দেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। সোমবার মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাদ পড়া পুলিশের এসআইরা আন্দোলনের নামে এখনো বিশৃঙ্খলা করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে ছিনতাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নত করার অবকাশ রয়ে গেছে। এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। প্রচুর ছিনতাইকারী কিন্তু ধরা পড়ছে। হ্যাঁ, ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে, আমি অস্বীকার করবো না, কিন্তু ধরা হচ্ছে প্রচুর। এদিকে সোমবার সকালে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন পুলিশের ৪০তম ব্যাচের বাদ পড়া ৩২১ জন সাব ইন্সপেক্টর প্রার্থী। পরে তাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করে আগামী পাসিং আউট প্যারেডের আগে চাকুরিচ্যুতদের পুনর্বহালের আশ্বাস দেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। ৩২১ জনের পক্ষ থেকে আমরা ৩ জনকে আমাদের অনুমতি দেওয়া হয়েছিল স্যারের সাথে দেখা করার জন্য। স্যার আমাদের সব কথা শুনেছে যে আমরা কত হতদরিদ্র পরিবার থেকে এসেছি এবং পুলিশের এইবারের যে নিয়োগটা ছিল এসআই, ওটা কতটা ফেয়ার ছিল, ওখানে কোনো মানে আনফেয়ারের কোনো কাজই ছিল না। স্যার সব কিছু জানতে পেরেছেন এবং স্যার আমাদের আল্লাহর দোহাই দিয়ে বলতেন, আমি আমার পক্ষ থেকে আমি এত চেষ্টা করব, আমি এমনভাবে আশ্বাস দিয়েছেন যে উনি উপরের লেভেলে জানাবেন আমাদের কথা। এবং স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছেন যে আমি তোমাদের হয়ে কাজ করব, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বহালের চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবা। সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং দেওয়ার কথা থাকলেও তা না করে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখিয়ে ধাপে ধাপে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন চাকুরিচ্যুত সাব ইন্সপেক্টররা। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেননি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার বিকেলে নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত সিরাজুল আলম খানের 84তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের মানুষ বরাবর রাজনৈতিকভাবে বিজয় অর্জন করলেও পরবর্তী সময়ে দেশ বদলাবার লড়াই করতে ব্যর্থ হয়েছে। তাই সংস্কার ছাড়া দ্রুতই নির্বাচন চাইলে দেশের মানুষ তা গ্রহণ করবে না। তরুণদের উপর নির্ভর করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। তাই নবীন প্রবীণ মিলে নতুন দল গঠন করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করেন মাহমুদুর রহমান মান্না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আজ রাত 10টায় খালেদা জিয়া লন্ডন যাত্রা, হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান। স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ আলোচনা। গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রয়োজনে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ জানিয়েছেন কমিশন প্রধান।
দেশে বিনিয়োগ আনতে বিদেশে প্রচার বাড়ানোর তাগিদ প্রধান উপদেষ্টার। চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কাজে লাগানোর পরামর্শ। গঠন হচ্ছে গণ অভ্যুত্থান অধিদপ্তর। ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু। গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন, বলেছেন সমন্বয়করা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।